বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধ পরিচালনাকারীদের স্বীকৃতি বহাল। মুজিবনগর সরকারের কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। বৈষম্যহীনতার কোনো প্রতিফলন বাজেটে নেই বলছে বিএনপি। ঈদের পর পর্যালোচনা করে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। হাজিদের পদচারণায় মুখর মিনা। আল্লাহর সন্তুষ্ট লাভে জিকির আজকার মশগুল মুসলমানরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে চাপ। এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। ঈদ উদযাপন করতে আসছি বাপ্পার সাথে, অনেক ভোগান্তি হলেও অনেক শান্তি লাগতেছে। আমরা নির্দিষ্ট একটা সময় ছুটি পাই বছরের, যার জন্য আমরা চাই যেভাবে হোক যত ঝুঁকি থাকুক এটা উদযাপন করার জন্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি এবং খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি। ঈদ ঘনিয়ে আসলে রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল। প্রাণহানি বেড়ে ৪৪। উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি। বসতবাড়িতে ঢুকছে পানি। এবং প্রীতি ম্যাচের সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা ফাহমিদুলের। মুখিয়ে ফুটবল ভক্তরা। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের যারা যুদ্ধ পরিচালনায় যুক্ত ছিলেন তাদের সবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মুজিবনগর সরকারের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এর আগে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এই অধ্যাদেশের গ্যাজেট জারি করে মন্ত্রণালয়। সেখানে যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও সনদ পাওয়ার অধিকার রাখেন। এক্ষেত্রে পদবি পরিবর্তন হলেও মর্যাদায় ছোট হবে না বলে জানান উপদেষ্টা। মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী। আর এমপি এমএনএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। জুলাই আগস্টে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই বলে মনে করে বিএনপি। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বেতনের বিপরীতে মূল্যস্ফীতির মধ্যে কর বাড়িয়ে দিলে দারিদ্রতা আরও বেড়ে যাবে। এ সময় সরকার গঠনের ১৮০ দিনের পরিকল্পনা সরকার গঠনের আগেই জানাবে বিএনপি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে পুরানা পল্টন কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, প্রস্তাবিত বাজেট আওয়ামী সরকারের বাজেটেরই প্রতিচ্ছবি। এ বাজেট দিয়ে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলেও জানান তিনি। ওই দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করার জন্য ঠিক একইভাবে এই সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ সেই দুর্বৃত্তায়নের মানসিকতা বলে আমরা মনে করি। বিগত 10 মাসেও আমাদের আহত যোদ্ধা, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার।
আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 22 জুন পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা ছুটিতে যাচ্ছে দেশ, তবে এতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। বাজেটের প্রতিক্রিয়া ঈদের পর পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বের হওয়ার কোনো ইস্যু নাই, ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে। তারপর আমরা ঈদের পর আবার আমরা স্টক টেকিং করবো, কারকে ইচ্ছায় বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো যে আমরা নেবো, সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে। 22 তারিখ আমরা ক্যাবিনেট মিটিং হবে। 18 লাখ হাজির পদচারণায় মুখর পবিত্র মক্কা নগরী। মিনায় অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। জোরদার করা হয়েছে হজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আরবিদ আফসার রিপোর্টে দেখুন বিস্তারিত। ধর্মপ্রাণ হাজিদের পদাচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগ ও আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তিও। সৌদি সরকারের দেয়া তথ্য অনুযায়ী এবছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ হাজি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজ যাত্রী। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের 8 তারিখ শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মূলত এর আগের রাতেই হজের নিয়মে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিগণ। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছান তারা। বুধবার মিনায় দিনভর অবস্থান করে রাত্রি যাপন শেষে পরদিন ভোরে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয়। ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে শোনা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জিকির। দিনভর নানা ইবাদতে মগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যার পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মুজদালিফা থেকে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ঈদুল আজহার দিন ফজরের নামাজের পর মুজদালিফা থেকে আবার মিনায় এসে জামারাহতে শয়তানকে 60টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি নির্দিষ্ট অংশ কাটবেন। পরে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজের কার্যক্রম। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা রেল স্টেশনে আজ ভিড় বেড়েছে। সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। রাজধানী কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা জানান, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় এবার ভোগান্তি কমেছে অনেকটাই। পাশাপাশি সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়তে হচ্ছে না যাত্রীদের। রেলওয়ে কর্তৃপক্ষ 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে 9 দিন চলাচল করবে এসব ট্রেন। শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী 9টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রা সবার ভালো হোক সেটাই চাই। এখন অনলাইনে টিকিট করার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ নাহলে ঘন্টার পর ঘন্টা রাত জেগে আমাদের দাঁড়ায় থাকতে হইতো। এখন ওই ভোগান্তিতে আমরা ভুগতেছি না। ট্রেনের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে লেট করার কথা না। মোটামুটি আমরা স্বস্তিতেই ঈদের যাত্রা সম্পন্ন করতে পারছি আর রেল স্টেশনে এসে ভালো লাগতেছে যে মানে গ্যাঞ্জাম এখনো মানে জ্যামটা মনে শুরু হয়নি, মানুষজন কিছু। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে সড়ক, রেল ও নৌপথে।
গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। যাত্রীর চাপ বেড়েছে নৌপথেও, তবে নির্বিঘ্ন যাত্রায় খুশি ঈদে ঘর ফেরা মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাল মারুফের রিপোর্ট। ঘনিয়ে আসছে ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় বুধবার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়, তবে নেই কোনো যানজট। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। ঘরমুখী মানুষের পাশাপাশি কোরবানির পশু বহনকারী ট্রাকগুলি ঢুকবেন। অতিরিক্ত ফোর্স আমরা পেয়েছি, 310 জন ফোর্সের একটা আমরা প্রোগ্রাম করেছি। আশা করি আমরা সুন্দরভাবে গত ঈদ উল ফিতরের মতন আমরা সুন্দরভাবে ঈদটা পার করতে পারব। সাভারে ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় গাড়ির ধীরগতি, তবে কোথাও সৃষ্টি হয়নি জট। এবারের সড়ক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কেও রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ব্যস্ততম এই মহাসড়কের বিভিন্ন স্থানে ইউটার্ন নির্মাণ করায় কমেছে যানজট। গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য, পরিবার সঙ্গে নিয়ে যাচ্ছি, কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আরও আমার মতো আরও যারা এরকম যাত্রী আছে যারা তারা শান্তিতে যাইতে পারে, এটা আমাদের সকলের দাবি। উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ, তবে যানজট না থাকায় ভোগান্তিহীনভাবে বাড়ি ফিরছেন মানুষ। গত রোজার ঈদেও আমরা দেখেছি যে রাস্তা একেবারে ক্লিয়ার ছিল এবং আসতে বড় বড় মতো যে যানজটটা পোহাতে হতো সেটা এবারও পাইনি আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত থাকা গেছে, এখন আর কোনো থাকার কোনো সমস্যা নেই। রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে ভোলা লঞ্চ ঘাটে, তবে ঢাকা ভোলা ও লক্ষ্মীপুর ভোলা রুটে প্রয়োজনের তুলনায় লঞ্চ কম থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে ফিরছে লঞ্চগুলো। গাড়ির টানে আমরা বাড়ি ফেরা, এটা আমরা নির্দিষ্ট একটা সময় ছুটি পাই বছরের, যার জন্য আমরা চাই যেভাবে হোক যত ঝুঁকি থাকুক এটা উদযাপন করার জন্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি, খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি, কোনো ভোগান্তি অনুভব হয়নি। যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ ও আরিচা কাজিরহাট নৌরুটে 5টি ফেরি চলাচল করছে। এছাড়া 9 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী ও কোরবানির পশু যানবাহন পারাপার সহজ হবে বলছে ঘাট কর্তৃপক্ষ। যে পরিমাণ সার্ভিসে ফেরি আছে আর যেভাবে আমাদের গাড়ি আসতে আমরা পার করতেছি, ঘাটে কোনো গাড়ি নাই, ঘাট রানিং অবস্থায় আছে। আশা করি আমরা ওই মিটওয়াটার ঘাটটা নিয়ে গেলে আমাদের সব দিক থেকে আমরা ক্লিয়ার থাকতে পারবো। এর সঙ্গে মহাসড়কে যানবাহনের আরও চাপ বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? চলাচলে কোথাও যানজটের সংখ্যা দেখা যাচ্ছে কিনা জানাবেন। প্রশাসনের তৎপরতা কেমন রয়েছে? জি জানা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলিঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, এবং এই বাস স্ট্যান্ড এলাকায় হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই বাস স্ট্যান্ড এলাকা, এবং এইখান থেকে শত শত মানুষ তাদের বাড়ি যাচ্ছেন, নারীর টানে বাড়ি যাচ্ছেন, ঈদে ঘরমুখ মানুষজন তার পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে। তবে এইখানকার যারা যাত্রী রয়েছেন তারা বরাবরই বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বারবার, এবং তারা বলছেন যে এই যে বাড়তি ভাড়ার বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেই প্রশাসনের। তবে তাদের দাবি যে প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে বাড়তি ভাড়া একটি রোধ করা যেত এবং তারা কম টাকায় তারা এই গন্তব্যে যেতে পারত। এবং তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় যেন স্বস্তি ফিরে এটি তারা দাবি করছেন। পাশাপাশি আজকের এই গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এই যমুনা সেতু পূর্ব পারে একাধিক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল, এবং সেটি সকাল পর্যন্ত এটি স্থায়ী ছিল। এরপরেই মূলত সড়ক ফাঁকা হয়ে যায়, এবং কর্তৃপক্ষ বলছে যে তারা এই যানজট নিরসনে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা এই মহাসড়কটিতে পুলিশ সহ র্যাব সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবং জানেন যে গতকাল রাত থেকে মহাসড়কে ডাকাতি রোধে র্যাব সদস্যরা তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এই যে মহাসড়ক সেটি তারা এই নিয়ন্ত্রণে তারা কার্যকর উদ্যোগ নিয়েছেন। এবং
জেলা প্রশাসন থেকে এই সড়কটিতে ম্যাজিস্ট্রেট নিয়োগের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের লোকজন দায়িত্ব পালনের কথা থাকলেও এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় যেন স্বস্তিদায়ক হয়, সেই স্বস্তিদায়ক করতে তারা ঘরমুখ মানুষ তারা এবং তারা বলছেন যে ভোক্তা অধিকার রয়েছে তারা যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করত তাহলে এই বাড়তি ভাড়া চালকরা আদায় করতো না। এই আর একটি বিষয় হচ্ছে যে এবারের ঈদ যাত্রায় স্বস্তি হবে এমনটাই প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ জানা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট সারা দেশে কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটের নিরাপত্তা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিমও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় দম হয়, তবু মানুষ কেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি। এখন তো হইতেছে না, দামে দরে বনতেছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার ২৬টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনো ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আই না গরু লালন পালন করছি। এখন যদি গরুর ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা ৪-৫টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মুখে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির পশুর হাটের খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সাভারে পশুর সরবরাহ কেমন রয়েছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ডানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পৌরসভার যে কোরবানির পশুর হাটটি বসেছে অস্থায়ীভাবে সেই পশুর হাটে, এবং ঈদের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখছি যে কোরবানির পশুর হাটে কিন্তু লোক সমাগমের কিন্তু আনাগোনা বাড়ছে। আমরা এখানে যে পরিস্থিতিটা এখন দেখছি যে পশুর হাটে কিন্তু পছন্দের পশুটিকে কিনতে কিন্তু ক্রেতারা যেমন আসছে, অন্যদিকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কোরবানির পশু নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। তো সকলকে আমরা দেখছিলাম যে তারা কিন্তু তাদের অনুযায়ী দাম চাচ্ছেন, ক্রেতারাও দামাদামি করছেন। এর মধ্যেই কিন্তু রয়েছে দেখেছি। তো সবচেয়ে বেশি আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে কোরবানির পশুগুলো রয়েছে, গরুগুলো রয়েছে, সেগুলোই কিন্তু ক্রেতাদের কিন্তু চাহিদার প্রথম দিকে রয়েছে, এবং বড় গরুর যে সংখ্যাটি এবার রয়েছে সেটির দিকে মানুষের ঝোঁক একটু আমরা কম দেখছিলাম। এবং যারা ক্রেতা আছে তারা যেমনটি বলছিল যে এই বছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু দামটি একটু তাদের কাছে বেশি মনে হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন এই বিষয়ে যে যেহেতু গোখাদ্যের দাম বেশি এবং অন্যান্য যে সমস্ত লালন পালন করতে গিয়ে তাদের যে ব্যয় হয় সেই ব্যয়ের তুলনায় কিন্তু দামটি তারা বলছেন যে ঠিক আছে। এছাড়া আমরা হাট কর্তৃপক্ষকে দেখেছি যে
ক্রেতা এবং বিক্রেতার নিশ্চয়তা দিতে কিন্তু তারা কিন্তু নানা ধরনের কিন্তু এখানে ব্যবস্থা রেখেছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু তারা এখানে যেন কোনো ধরনের নির্বিঘ্ন না ঘটে সেই দিকটাকে ঠিক রাখার জন্য কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে এখানে পুলিশের সদস্যদেরকে নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু আনসার সদস্যরা রয়েছেন এবং হাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যেন ক্রেতা এবং বিক্রেতা ও স্বাচ্ছন্দ্য ভাবে যেন গরু কুরবানির পশু কেনা বেচা করতে পারেন সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। এখানে একজন হাট কর্তৃপক্ষের একজন রয়েছেন, আমরা একটু জানবো যে আপনারা এবার কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন। সাভারবাসীর জন্য আমরা একমাত্র এখানে ইজারাদার, এখানে সাভার বালুর মাঠ, এখানে আমরা একমাত্র গরুর হাট। তো আমরা সুবিধা দিচ্ছি, প্রথম আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি, যারা কিনবেন এবং যারা বিক্রি করবেন তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে এবং আমাদের এখানে এসে আপনারা খুব সুন্দরভাবে গরু কিনে নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আমরা সবকিছু আগে ঠিক করে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়, সেজন্য। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এইখানে যারা হাট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে যারা ক্রেতা এবং বিক্রেতা এই হাটে আসবেন তাদের জন্য কিন্তু স্বাচ্ছন্দ্যে যেন তারা পশু ক্রয় করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন এই ব্যবস্থা গুলো কিন্তু তারা করেছেন। এছাড়া কিন্তু এই হাটটির পাশাপাশি কিন্তু উপজেলাতে আরো 7টি হাট কিন্তু এই উপজেলা প্রশাসন কিন্তু এবার অস্থায়ী হাট কিন্তু বসেছে ঈদ উপলক্ষে। তো এই ছিল আমার কাছে জানা পশুর হাটের সর্বশেষ খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সিলেটের কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে কুশিয়ারা নদী তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোপালগঞ্জ ও ওসমানীনগর উপজেলার এলাকা। পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। উপজেলা প্রশাসন জানায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডানা, আপনি জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে গত দুদিন থেকে সিলেটে বৃষ্টি নেই, যে কারণে সিলেট শহরের মানুষ আসলে কিছুটা স্বস্তিতে আছেন, অর্থাৎ সিলেটে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। অন্যদিকে জকিগঞ্জ উপজেলার যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছিল, আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সেখান থেকেও আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে জকিগঞ্জ বাজার থেকে পানি নামতে শুরু করেছে এবং উপজেলা নির্বাহী অফিসার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা 40টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছেন এবং সেখানে আসলে মানুষ যেতে চাচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তারাও আসলে চলে আসতে চাচ্ছেন। অন্যদিকে পাশের যে উপজেলা বিয়ানীবাজারের সিলেট বিয়ানীবাজার সড়ক যেটি, সেখানে পানি উঠেছিল, সেখান থেকেও পানি নামতে শুরু করেছে এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে পানি প্রবেশ করেছিল, সেখান থেকেও কিছুটা পানি নামতে শুরু করেছে, এমনটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে জকিগঞ্জ উপজেলা প্রশাসন আসলে আজ বুধবার দুপুর পর্যন্ত যেটা বলছেন যে তারা যে সমস্ত পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়েছিলেন তাদেরকে সব ধরনের সুবিধা, শুকনো খাবার সহ ওষুধ সহ সকল ধরনের সুযোগ সুবিধা তারা দিচ্ছেন। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে কানাইঘাটের সুরমা নদীর পানি সেটি আসলে বিপদ সীমার 0.88 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো আসলে কানাইঘাটের কোনো গ্রামে পানি প্রবেশ করেনি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের আসাম রাজ্যের শিলচরে বন্যা এবং অতিবৃষ্টির কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে, তবে এখনই আসলে পানি বাড়লেও বন্যার আর কোনো আশঙ্কা তারা দেখছেন না। তারা বলছেন যে অতিবৃষ্টি কিংবা পাহাড় থেকে পানি নেমে আসার কারণে জকিগঞ্জ উপজেলার বাঁধ ভেঙে কিংবা বাঁধ ফুঁকছে পড়ে যে পানি প্রবেশ করেছিল সেটি পানি নদীর পানি কিছুটা বাড়লেও আর কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। তারা মনে করছেন যে বৃষ্টি না হলে পানি নামতে পারে। তো এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, খালেদ, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে আগুন লেগে বিকট শব্দ বিস্ফোরণ ঘটেছে। ভোর 4টার দিকে বিরাসার এলাকার
বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে আশেপাশের 3 থেকে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাই ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানবাহন। নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে 32 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত 1টা থেকে 2টার মধ্যে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটকরা জানায়, গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করত তারা। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে কলকাতায় এনে বিএসএফ এর মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে। এর আগে গেল মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্তে 22 জনকে পুশিন করে বিএসএফ।